সৌরজগৎ সৃষ্টির সময়েই উদ্ভব গ্রহাণু বেনুর। পৃথিবীর আশেপাশে ঘুরপাক খাওয়া নিখাদ পাথুরে এই গ্রহাণুর রহস্য জানতে শুরু হচ্ছে নাসার ওসিরিস রেক্স মিশন। এবছরের শেষ ভাগে যাত্রা করে 2023 সালে আবার পৃথিবীতে ফিরবে বিশেষ মহাকাশযান। এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি গাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাই ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রকাশক দীপন হত্যার পরিকল্পক সবুর রিমান্ডে, অভিজিৎ খুনেও জড়িত থাকার দাবি পুলিশের। মীর কাসেমের ফাঁসিতে পাকিস্তানের উদ্বেগের কড়া জবাব বাংলাদেশের, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে তলব। এখানেই বিশ্বমানের ফাস্ট বোলার সম্ভব বললেন ওয়ালশ, রাখতে চান টাইগারদের ধারাবাহিকতা। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়, গরিবের জন্য 10 টাকায় চাল। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা এবং আহমেদ রশিদ চৌধুরীর টুটুল হত্যা চেষ্টার পরিকল্পক আব্দুস সবুরকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মহানগর হাকিম কায়সারুল ইসলাম তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি, সবুর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। নানা ছদ্মনাম নিয়ে আত্মগোপনে ছিল পুলিশের পুরস্কার ঘোষিত জঙ্গি আব্দুস সবুর ওরফে রাজু। প্রায় 1 বছর আগে শুদ্ধস্বর প্রকাশক দীপন হত্যা ও আরেক প্রকাশক টুটুল হত্যা চেষ্টার পর থেকে পুলিশ খুঁজছিল তাকে। গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকালে টঙ্গী রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর জানায় সে দীপন হত্যা ও টুটুল হত্যা চেষ্টার সার্বিক পরিকল্পনার দায়িত্বে ছিল। কোরআনের আয়াত বলে সে ব্যাখ্যা করে তাদেরকে এই কাজে লিপ্ত করেছে, ফলে সেই দিক থেকে তাকে বলা যায় যে সে অন্যতম মাস্টার মাইন্ড। কারণ তার ব্যাখ্যাতে উদ্বুদ্ধ হয়েই এরা এই হত্যাকাণ্ডে শেষ পর্যন্ত তারা লিপ্ত হয়। 2015 সালে মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যার পেছনেও সবুরের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি পুলিশের। সে এ হত্যাকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডক্টর অভিজিৎ হত্যা, দীপন হত্যা এবং টুটুল হত্যা প্রচেষ্টা, এই 3টি হত্যাকাণ্ডের কথা সে স্বীকার করেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে পুরো তথ্যই বেরিয়ে আসবে এবং তার যে সম্পৃক্ততা রয়েছে সেটা সরাসরি সম্পৃক্ততার কথাও সে স্বীকার করবে। লেখক প্রকাশক হত্যায় জড়িত 6 জনকে চিহ্নিত করে তাদের ধরিয়ে দিতে গত মে মাসে পুরস্কার ঘোষণা করে পুলিশ। এই তালিকায় সামাদ ওরফে সুজন ওরফে রাজুই হল সবুর, এমনটাই জানিয়েছে পুলিশ। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত জাহিদুল ইসলাম ব্যবহার করছিলেন মুরাদ ছদ্মনাম। সেনাবাহিনী থেকে এসেছে অবসর নেয়া জাহিদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার জঙ্গিবাদে জড়ানোর খবরে বিস্মিত কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের মানুষ। পুলিশ জানায় মুরাদের আসল পরিচয় মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। বাবা নুরুল ইসলাম এবং মা জেবুন্নাহার ইসলাম কুমিল্লা সদর উপজেলার চান্দপুর এলাকার বাসিন্দা তারা। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায় 1985 সালের দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে জাহিদের বাবা ওই এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। তিনি পুলিশের সাবেক পরিদর্শক ছিলেন। তবে জাহিদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি এলাকাবাসী জানত না। ওনার চেহারাটা এখন দেখে বুঝতে পারছি যে আসলে উনি জঙ্গি কিনা এত কিছু জানি না। ছেলে যে জিএমবি এটা তো আমরা জানি না। জাহিদ চাকরি ছাড়ছে এবং সে কানাডা চলে গেছে। 3 ভাই বোনের মধ্যে জাহিদ সবার বড়। স্ত্রীর নাম জেবুন্নাহার। তাদের 2টি মেয়ে আছে। তার পরিবারের সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জাহিদ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। আর তার বাবা ছিলেন একজন রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা। তো এখানে গত 7 মাস পূর্বে সে একবার এখানে এসেছিল বলে আমরা জানতে পেরেছি। অবশ্য কুমিল্লায় তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানায় চিকিৎসার জন্য জাহিদের বাবা মা ঢাকায় গেছেন, এখনো তারা ফেরেননি। শুক্রবার রাতে রাজধানীর রূপনগরে অভিযানের সময় বন্দুকযুদ্ধে মুরাদ নিহত হয়। তার গুলিতে আহত হন রূপনগর থানার ওসি সহ 4 পুলিশ সদস্য। মুরাদ জেএমবির সামরিক কমান্ডার ও জঙ্গি প্রশিক্ষক ছিলেন বলে দাবি পুলিশের।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে জঙ্গি দমনে অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। রাজধানীর স্কয়ার হাসপাতালের রূপনগরে জঙ্গি বিরোধী অভিযানে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি একথা জানান। জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে আরো সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন আইজিপি। জনগণ আমাদের সাপোর্ট দিচ্ছে, আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। আমাদের ওই অভিযান অব্যাহত থাকবো। এই জঙ্গিদের সন্ত্রাসীদের পরাস্ত না করা পর্যন্ত পুলিশ তাদের দৃঢ় মনোবল নিয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বারবার পাকিস্তানের একই ধরনের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির পর ইসলামাবাদের প্রতিক্রিয়ার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পাকিস্তানের আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৭১-এর যুদ্ধাপরাধী মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকরের পর বিরূপ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। ত্রুটিপূর্ণ বিচারে মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে মন্তব্য করে পাকিস্তান বলেছে, এতে তারা গভীরভাবে মর্মাহত। এটা বিরোধীদের দমন ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলেও মনে করে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। দুপুরে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার সামিনা মেহতাবকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানোর কোনো সুযোগ নেই। মীর কাসেম আলীর ফাঁসি নিয়ে পাকিস্তান যে মতামত দিয়েছে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এদিকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে গঠনতন্ত্র উপকমিটির বৈঠক শেষে যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি বলেন, পাকিস্তানের নিন্দা আবারও প্রমাণ করেছে যুদ্ধাপরাধীরা এখনও পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। পাকিস্তান তারা এটি করবে, এটিও অস্বাভাবিক নয়, এটি স্বাভাবিক। তারা অন্যান্য বিচারের ক্ষেত্রেও, অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও তারা একই রকম ভূমিকা নিয়েছে, যেটি ন্যাক্কারজনক। এই পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে বাংলাদেশের নিরীহ জনগণের বিরুদ্ধে তারা যে যুদ্ধাপরাধ সংগঠিত করেছিল, পাকিস্তানের এই প্রতিক্রিয়ার মধ্য দিয়েও সেটি আবার প্রমাণিত হয়। জামায়াতের অন্যান্য যুদ্ধাপরাধী নেতার মৃত্যুদণ্ড কার্যকরের পরও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এবছর এ ধরনের প্রতারণার শিকার হয়ে হজে যেতে পারছেন না অনেকে। এই ধরনের ঘটনার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হজ অফিস। 5টি এজেন্সির বিরুদ্ধে রোববার মামলাও করেছে তারা। গ্রেপ্তার হয়েছেন একজন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা ইনসান মিয়া শুক্রবার সন্ধ্যায় হজ ফ্লাইট এজেন্সির মাধ্যমে জানতে পেরে সকালেই এসেছিলেন হজ ক্যাম্পে, কিন্তু হজ ক্যাম্পে এসে জানতে পারেন এখনো ভিসাই হয়নি। আমি চাইতো আমি যাইতাম, হ্যাঁ, আমার তো এই কথাটা শুনে আমি হাত পেলিয়েছি। আমি ইনসান মিয়ার মতো আরো অনেকেই দালালের কাছে অর্থ দিয়ে হজে যেতে না পেরে প্রতিদিনই ধর্ণা দিচ্ছেন হজ অফিসে। আমি সকাল থেকে অপেক্ষা করতেছি, ওরা 11টার আগ পর্যন্ত বলছে যে আসতেছে, এখন ওদের মোবাইল বন্ধ। বলতেছে যে ফ্লাইটের সব টিকিট হয়ে গেছে, বাট আমরা আসার পরে কোনো কিছুই পাচ্ছি না, ওদেরকে খুঁজে পাচ্ছি না। হজ অফিসের প্রধান সহকারী জানান, ভুয়া এজেন্সির কাছে টাকা দিয়ে ওইসব হজ যাত্রীরা প্রতারিত হচ্ছেন। টিকিট পাসপোর্ট তো সেই দালালের কাছে রয়ে গেছে, মানে গ্রুপ লিডার। এখন ওনারা তো সরাসরি হজ এজেন্টের মালিকের সাথে যোগাযোগ করে নাই। এই ধরনের যোগাযোগ এটা অবৈধ হয়ে যায়। হজ পরিচালক জানান, প্রতারণার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন অনেক এজেন্সি আছে, সকল এজেন্সি কিন্তু প্রতি বছর তারা হজ কার্যক্রমে অংশ নিতে পারে না। তো এটার একটা লিস্ট তালিকা প্রকাশিত হয়, সেই বিষয়গুলি কিন্তু আসলে জানতে হবে, মানুষকে সচেতন হতে হবে আরও। এদিকে যেসব এজেন্সির কারণে এবার বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন হজ পরিচালক। পরিবহন কর্তৃপক্ষ আমাদের দৃষ্টিতে নেয় যে এরা এরকম আছে, বুকিং দিয়েছে অথচ যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা তো সেটার ব্যবস্থা নিচ্ছি। হজে যেতে অপেক্ষমান এখনো 16,500-এর বেশি হজ যাত্রী, তাদের পাঠাতে বাড়ানো হয়েছে ফ্লাইটের সংখ্যা। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 তারিখ পর্যন্ত হজের ফ্লাইট চলার কথা, কিন্তু ভিসা দেখছি মাত্র 65,000 জনের হয়েছে, যেখানে 1,01,778 জনের ভিসা হওয়ার কথা ছিল। এখন ভিসা এত কম হলে এরা যারা বুকিং দিয়েছে তাদের কি ভিসা
মানে আমাকে অবশ্য যারা মানে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বললেন যে এই বছর বাংলাদেশে হজ করতে পারবে এই কোটা আছে হচ্ছে আপনি যে সংখ্যাটি পরে বললেন 1,07,000 বা 1,07,000 ওই 1,02,000 কিছু কম বেশি ও ওই সংখ্যক লোকের যে কোটা আছে এবং তাদের ভিসা হয়ে যাবে, ভিসা হয়ে গেছে। তবে ফর্ম ফিল আপ করে হজ করার জন্য অপেক্ষা করছেন এরকম লোকের সংখ্যা 1,30,000 বা 35,000। তিনি মানে হাবের সভাপতি ইব্রাহিম বাহার মনে করেন যে যারা আসলে এই বছর হজ করতে যেতে পারছেন না কারণ কোটার থেকে এত বড় সংখ্যা গেছে তাদের জানিয়ে দিতে যে তারা এবার হজ করতে পারছে না এবং 2017-তে তাদের নামটা যে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে সেটি তাদেরকে জানিয়ে দিতে বিমান কিন্তু বলছে যে তাদের অনেক কম যাত্রী হচ্ছে, ক্ষতিটা যে কারণে তারা আসলে ইয়ে করছে, আর্থিক ক্ষতিটা অনেক বেশি হচ্ছে। এজেন্সিগুলো বলছে ভিসা জটিলতার কারণে তার হাব এবং ধর্ম মন্ত্রণালয় একে অপরকে দোষারোপ করছে। আসলে ঘটনাটা কি আপনি যেটা বলছেন সেটা যে বেশি রেজিস্ট্রেশন বেশি করেছে এটি একটি ঘটনা, আর আপনি যেটি বললেন সেটিও একটি ঘটনা। আসলে মানে এক ধরনের মিসম্যানেজমেন্ট তো আছেই, যে মিসম্যানেজমেন্টের কারণে বিমান বলছে যে তারা আসলে যাত্রী কম পাচ্ছে, এদিকে তাদের পরবর্তীতে আপনি দেখবেন যে তাদেরকে অবশ্যই বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করে, ধার করা ফ্লাইটের ব্যবস্থা করে হাজিদেরকে পাঠাতে হচ্ছে। সেই সমন্বয়ের অভাব কিন্তু এখানে প্রকট। এবং যারা আসলে অপেক্ষমান রয়েছেন তারাও যে আসলে যে টাকাটা জমা দিয়ে একটা নিশ্চিত সার্ভিসের নিশ্চয়তাটাও পাচ্ছেন না। আমি অনেকগুলো রিপোর্ট দেখছিলাম যেখানে আসলে অনেকেই নানাবিধভাবে প্রতারিত হয়েছেন এবং এজেন্সিগুলো, বিশেষ করে বেসরকারি এজেন্সিগুলো, তারা তাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি, কাউকে হয়তো কোরবানি করে দেওয়া হবে, সৌদি আরবে যাওয়ার আগে তার নিজস্ব টাকা দিতে হবে না, এ ধরনের অভিযোগটা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে যে এক্সট্রা কিছু টাকা তাদেরকে দিতে হচ্ছে প্রত্যেকবার। প্রতি বছরই এই ধরনের অভিযোগ উঠছে। তবে যারা হজ করতে যাবেন, যারা হজ করতে যেতে ইচ্ছুক তাদেরকেও আসলে অনেক সচেতন হতে হবে। সেই সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। 9:19 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। 3 পার্বত্য জেলায় বাঙালিদের কয়েকটি সংগঠনের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। হরতালের সময় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে যান চলাচল বন্ধ ছিল, খোলেনি দোকানপাটও। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে হরতালে ডাক দেয় পার্বত্য বাঙালি সংগঠনগুলো। তবে রাঙামাটি সার্কিট হাউসে নির্ধারিত সময়ই হয় কমিশনের বৈঠক। এতে ভূমি কমিশনে কাজের গতি বাড়াতে জনবল নিয়োগ, বাজেট প্রণয়ন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আলোকে 2001 সালে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। পরে পাহাড়িদের আপত্তির মুখে কমিশন চেয়ারম্যানের একক ক্ষমতা বাতিল সহ আইনের 13টি ধারা সংশোধন করে সরকার। এতে অসন্তোষ দেখা দেয় পাহাড়ের বাঙালিদের মধ্যে। খেলাধুলার খবরের জন্য রুবাইদ আপনার কাছে চলে যাচ্ছে। রুবাইদ, ওয়ালশ এসেছেন, তিনি থাকছেন কোথায় আসলে? ওয়ালশ খেলোয়াড়দের জন্য যে হোটেল সেখানেই আছেন, তবে আমার জানার ইচ্ছা যে তার জন্য এক্সট্রা কোনো বেড জোগাড় করা হয়েছে কিনা। আমি জানি যে এক্সট্রা দরজা শেষবার যখন বিপিএল হয় তখন মোহাম্মদ ইরফান এসেছিলেন, তার জন্য আমি নিশ্চিতভাবে জানি যে একটা দুটো খাট জোড়া দিয়ে তার ব্যবস্থা করা হয়েছিল। যাই হোক, আমি ওয়ালশের খবরটা জানাবো, তবে তার একটা বিরতি নিতে হচ্ছে। আর যখন ফিরবো আরো যা থাকছে। আরব আমিরাতকে ছাড় দেবে না বাংলাদেশ, শতভাগ জয়ের লক্ষ্য রাব্বানির দলের সামনে। মালদ্বীপ ম্যাচের ফল দুর্ঘটনা, ভুটানের বিপক্ষে ছন্দে ফেরার আশা সেন্টফিটের। এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচে সোমবার আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চূড়ান্ত রাউন্ড নিশ্চিতের পরও পুরো শক্তির দল নিয়ে নামছে স্বাগতিকরা। লক্ষ্য শতভাগ জয়ের রেকর্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11টায়। আগের ম্যাচেই নিশ্চিত হয়েছে চূড়ান্ত রাউন্ড। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি এখন নিয়ম রক্ষার। অবশ্য সানজিদা কৃষ্ণাদের অনুশীলন দেখে বোঝার উপায় নেই, এখনও ফোকাস পুরোপুরি মাঠেই আছে দলের। টানা 4 জয়ে সি গ্রুপের শীর্ষে স্বাগতিক দল। শেষ ম্যাচের লক্ষ্য শতভাগ জয়। কিরগিজস্তানের সাথে জয়লাভ করেছে এবং সিঙ্গাপুরের সাথে ড্র করেছে, তো একে ছোট করার কিছু নাই। আর যেহেতু মেয়েরা ম্যাচ খেলা, আমরা এই গ্রুপের এখন সেরা টিম, আমরা অলরেডি 12 পয়েন্ট নিয়ে আমরা সেরাতে আছি। এই সেরার ধারাটাই অব্যাহত রাখবো। আমরা চাই না যে দুর্বল ভেবে কোনো কিছু করার। শুরু থেকেই বাংলাদেশের দাপট ছিল প্রতি ম্যাচেই। 4 ম্যাচে ফরওয়ার্ড লাইনের কাছ থেকে এসেছে 22 গোল, সর্বোচ্চ 6 গোল অধিনায়ক কৃষ্ণা রানীর। তবে আলাদাভাবে নজর কেড়েছেন ডিফেন্ডার শামসুন নাহার। 22 গোলের 3টি এসেছে স্পট কিক থেকে, আর 3টিতেই শতভাগ সফল এই ডিফেন্ডার।
আর 2 মাসে মানে স্যারে শিখাইছে যে কিভাবে মারতে হইব, কোন দিকে মারতে হইব, কোন দিকে মারলে ভালো হইব, এভাবে শিখাইছে, এভাবে মারছে। ওরা দুর্বল, তাহলে আমরা শরীর হয়ে যাবে, কিন্তু আমরা চাই ওরাও শক্তিশালী টিম, আমরা শক্তিশালী টিম, কিন্তু আমরা ওদের সাথে জিততে চাই। চীনের টিকিট নিশ্চিত হয়েছে, এবার শুরু হচ্ছে জাতীয় দলের সাবমিশন। খুব বেশি অবসর নেই স্কোয়াডের। ঈদের সংক্ষিপ্ত ছুটি শেষে ফুটবলাররা যোগ দিবেন সাফ ক্যাম্পে। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে খেলাধুলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 32 জন ক্রীড়াবিদ ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। 6 এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস পালনের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। এতদিন শুধু ক্রিকেটের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ ছিল দেশের ক্রীড়াঙ্গন, কিন্তু ধীরে ধীরে ফুটবল, গলফ সহ নানা খেলায় সুনাম কুড়াতে শুরু করেছে বাংলাদেশ। আর যাদের হাত ধরে আসছে সাফল্য, তেমন ক্রীড়াবিদ আর সংগঠকদের অনুপ্রাণিত করতে দেয়া হয় জাতীয় ক্রীড়া পুরস্কার। এবার একসাথে 3 বছরের পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 ও 2011 সালে এ পুরস্কার পেয়েছেন 10 জন করে। 2012 সালে পুরস্কার পেয়েছেন 12 জন ক্রীড়াবিদ ও সংগঠক। এদের মধ্যে বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল সহ 3 জন পেয়েছেন মরণোত্তর সম্মাননা। ক্রীড়া খাতে সরকারের নানা সাফল্য আর পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়েই শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত হয়। এই যে জঙ্গিবাদ, সন্ত্রাস বা মাদকাসক্তি, এগুলি মানুষকে একেবারে তাদের মন, মানসিকতা এবং স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে, সমাজকে কলুষিত করে দিচ্ছে, যেখান থেকে আমাদের এই যুব সমাজ এবং আমাদের সবাইকে ফিরিয়ে আনতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কমপ্লেক্স ও স্টেডিয়াম নির্মাণ এবং সব উপজেলায় মিনি স্টেডিয়াম বানানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোকে জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশও দেন তিনি। ক্রিকেটের জন্য একটা ভালো স্টেডিয়াম একান্তভাবে প্রয়োজন। তো পূর্বাঞ্চলে সেই আধুনিক স্টেডিয়াম করার পরিকল্পনা আছে। প্রত্যেক ডিভিশনে একটা করে বিকেএসপি প্রতিষ্ঠান গড়ে উঠবে। দেশীয় খেলাগুলি এগুলো ফেলে দিলে চলবে না, সেগুলো প্র্যাকটিস করাতে হবে, সেই খেলাগুলো আবার ফিরিয়ে আনতে হবে। জাতিসংঘের সঙ্গে মিল রেখে 6 এপ্রিল দেশে ক্রীড়া দিবস পালনের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকে অবাক করে দেয়। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মোহা এবং খালেদ। ধন্যবাদ রুবাই। দক্ষিণ ঢাকার কোরবানি বর্জ্য 48 ঘন্টার মধ্যে অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র সাইদ খোকন। কর্পোরেশনের নির্ধারিত জায়গায় পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মালিবাগে সকালে এক মত বিনিময় সভায় মেয়র এই আহ্বান জানান। এলাকার রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, গ্যাস, পানি ও স্বাস্থ্য সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে হাজির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। 13 নম্বর ওয়ার্ডের মালিবাগে ভুক্তভোগীদের মুখোমুখি হলে উঠে আসে নানা অভিযোগ ও সমস্যার কথা। এসব সমস্যা সমাধানে ওয়াসা, তিতাস, স্বাস্থ্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সরাসরি প্রশ্ন করেন এলাকাবাসী। এখন শীত শুরু হয়নি, এখনই আমরা গ্যাস পাচ্ছি না। শীত শুরু হলে পরে সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত আমরা কোনো গ্যাস পাই না। সম্পূর্ণ অকেজো, কিন্তু আমরা এটার বিল নিয়মিত দিয়ে আসতেছি। আপনি কখন করবেন এটা কর্তৃপক্ষকে জানাবেন, ঠিক আছে, কর্তৃপক্ষকে আমরা জানাবো। আপনি ফিজিক্যালি যাবেন সেখানে, আপনি কবে যাবেন দেখবেন এবং কবে ঠিক করবেন সেটা বলেন। প্রত্যেক মাসে কমপক্ষে 30টা দল যদি মধ্যবর্তী ধরি জানান দেয়, আবার জামিন হয় কোর্ট থেকে, আবার এলাকায় আসে। ঈদে দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় পশু কোরবানির অনুরোধ জানিয়ে মেয়র বলেন, বর্জ্য ফেলার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের 583টি স্থান নির্ধারণ করা হয়েছে। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাতে করে বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা এই শহর পরিষ্কার করতে পারি। 48 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য আমরা সবাই মিলে ইনশাআল্লাহ পরিষ্কার করে দেব। ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর সাথে সরাসরি কথা বলে সমাধানের চেষ্টা করছেন দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। রাত 9:40 আমরা ফিরে এলাম।
10 টাকা কেজিতে চাল পাবে 50 লাখ গরিব পরিবার। বছরের 5 মাসে সরকার এই সুবিধা দেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। কুড়িগ্রামের চিলমারিতে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করবেন। সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সারা দেশে পৌঁছলাম। কুড়িগ্রামের চিলমারিতে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করবেন। সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সারা দেশে 50 লাখ হতদরিদ্র পরিবারের নির্বাচন করে কার্ড বিতরণের কাজ চলছে। ধান লাগানো ও কাটার মধ্যবর্তী সময়ে দিনমজুরদের যখন কোনো কাজ থাকে না তখন এই কর্মসূচি পরিচালিত হবে। চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত ডিলারদের কাছ থেকে 10 টাকা দরে মাসে সর্বোচ্চ 30 কেজি চাল কিনতে পারবেন কার্ডধারীরা। একই বিষয়ে আপনাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। কাউসার বলছেন দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভালো উদ্যোগ এটি। রেজাউল বলছেন বাংলাদেশে তাহলে কি আবারও এমন দিন আসবে যেদিন গরিব, দিনমজুর এবং অসহায় মানুষ 10 টাকায় চাল কিনে খাবে? নাসির বলছেন ভালো উদ্যোগ বটে, কিন্তু কথা হচ্ছে চালগুলো খাওয়ার উপযোগী হবে কিনা। আর জাকির বলছেন শ্রেণীবিন্যাস দেখতে চাই না, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে ভালো থাকার সুযোগ করে দিক। ইমরান বলছেন চালের পাশাপাশি অন্যান্য জিনিসের দাম কমানো জরুরি। শামস বলছেন 10 টাকা কেজি চাল খাওয়ার জন্য কতটা উপযোগী তা নিয়ে আমার সংশয় আছে। খাওয়ার জন্য কতটা উপযোগী তা নিয়ে ওনার সংশয় আছে। তানিয়া বলছেন শুরু করেই যেন শেষ না হয়ে যায়। অমিত বলছেন কৃষকের যদি ক্ষতি না হয় তবে অসুবিধা কি। মোহাম্মদ বলছেন এই কর্মসূচির অধিকাংশ সুবিধা ভোগ করবেন সব স্তরের নেতারা। হোসেন বলছেন চালের দাম 500 টাকা হলে বাংলাদেশের মানুষ তা ভাতে মরবে না। আসলে দুটো এসএমএস, একটা মহুয়া পড়ছিলেন যে ভালো উদ্যোগ বটে কিন্তু চালগুলো খাবার উপযোগী হচ্ছে কিনা। আমার ভালো লেগেছে জাকির বলেছেন যে শ্রেণীবিন্যাস দেখতে চাই না, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে ভালো থাকার সুযোগ করে দিক। এবং ইমরানের এসএমএসটাও যে চালের পাশাপাশি অন্যান্য জিনিসের দামও কমানো জরুরি। সামনে ঈদ চলে আসছে এবং আমরা প্রতিদিনই দেখছি যে দেখেন আপনাদের দুজনের কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে যে মানে আমরাও দেখেছি এরকম একটা সময়, যে সময়টার মধ্যে আসলে চালের উপযোগিতা নিয়ে আসলে কোনো প্রশ্ন ওঠে নাই। 2 নম্বর হচ্ছে চালের পাশাপাশি অন্যান্য জিনিস, সেটিও আসলে অনেক দূরবর্তী ব্যাপার ছিল, সেই ব্যাপারগুলো আসছে। তবে আমি দর্শকদের সাথে ওই বিষয়টির সাথে খুবই একমত যে খাওয়ার উপযোগী আমরা পাবো কিনা, খাওয়ার উপযোগী চাল আমরা চাই। এবং জাকির যিনি বলছেন আসলে গরিবদের জন্য আসলে কম টাকায় চালের ব্যবস্থা না করে তার জন্য ভালো কাজের সুযোগ থাক, সে ভালো থাক, সেটি আসলে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। তবে আলোচনাটি খুবই মধুর, এতে কোনো সন্দেহ নাই। কারণ 10 টাকা কেজি চাল নিয়ে আমরা ভাবতেছি সেটা খাওয়ার উপযোগী হবে কিনা, পাশাপাশি ভাবতেছি যে দাম কমবে কিনা, চালটা যথেষ্ট ভালো মানের থাকবে কিনা, সেটি আসলে খুবই ভালো উদ্যোগ। এবং আমরা যদি আমাদের পূর্ববর্তী যারা লেখক, কবি, সাহিত্যিক আছেন তাদেরও দেখেন তাহলে আপনি দেখবেন যে ভাত এবং চালের জন্য কতটা হাহাকার ছিল। যাই হোক এটা নিশ্চয়ই ভালো কিছুই হবে, আমরা অপেক্ষা করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি নাগরিক নাজমা খানমের মরদেহ দেশে আনার পর গ্রামের বাড়ি দাফন করা হয়েছে। শরীয়তপুরের আটিপাড়া ঈদগাহ কবরস্থানে রাত 8টার দিকে মরদেহ দাফন করা হয়। অন্যদিকে নাজমা হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। নাজমা খানমের মরদেহ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর গ্রিন রোডের বাসায় কফিন নেয়ার পর সেখান থেকে অ্যাম্বুলেন্সে মরদেহ পাঠানো হয় গ্রামের বাড়ি শরীয়তপুরে। সেখানে 2 দফা নামাজে জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। এদিকে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে গ্রেপ্তার গ্যাভিস মারিন জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে নাজমাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গত 31 আগস্ট জ্যামাইকায় দোকান থেকে বাসায় ফেরার পথে খুন হন নাজমা খানম। পৃথিবীর কাছের গ্রহাণু বেন্নুতে মহাকাশযান পাঠাচ্ছে নাসা। বিভিন্ন নমুনা সংগ্রহ করে 2023 সালে পৃথিবীতে ফেরত আসবে যানটি। বিজ্ঞানীদের আশা সৌরজগতের উৎপত্তি ও গ্রহাণুটির ভবিষ্যৎ গতিপথি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই অভিযান থেকে। সৌরজগতের গঠন ও এর উপাদান সম্পর্কে মানুষের ধারণা এখনো ধোঁয়াশা। সেই ধোঁয়াশা কাটাতে বিজ্ঞানীরা এবার সৌরজগতে পাঠাতে যাচ্ছে একটি গ্রহাণু পর্যবেক্ষণ যান। পৃথিবী থেকে যাত্রা শুরু করে 2 বছর পর বেনুর কাছের কক্ষপথে অবস্থান করে গ্রহাণুটি সম্পর্কে গবেষণা চালাবে মহাকাশযানটি। বেনু পরিমণ্ডল থেকে পাথরের নমুনা, রাসায়নিক গঠন, ধাতুবিদ্যা এবং ভূতাত্ত্বিক ইতিহাস সংগ্রহ করে 2023 সালে পৃথিবীতে ফিরে আসবে এটি। আমরা চেষ্টা করব বেনুর কিছু অংশ পৃথিবীতে নিয়ে আসার। সে অংশগুলো পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে সৌরজগতের গঠন সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবে। প্রায় 1700 ফুট ব্যাসের গ্রহাণুটি 6 বছরে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। কক্ষপথ পরিবর্তিত হয়, অদূর ভবিষ্যতে এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে আশঙ্কা বিজ্ঞানীদের। তাই এই অভিযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে কাজ করবেন তারা।
কক্ষপথে গ্রহাণুর অবস্থান পরিবর্তন হয়। পরিসংখ্যান পর্যালোচনা করে আমরা ধারণা করতে পারি অদূর ভবিষ্যতে পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণুর সংঘর্ষ ঘটতে পারে। আমরা যদি আগে থেকে তা ধরতে পারি আর ওই গ্রহাণুর গঠন সম্পর্কে ধারণা থাকে, তবে তার গতিপথ পরিবর্তন বা তা ধ্বংসের প্রস্তুতি নিতে পারব। আগামী বৃহস্পতিবার অ্যাটলাস ভি নামক একটি রকেটে করে মহাশূন্যে যাত্রা করবে স্পেসক্রাফটটি। এর আগে জুপিটার ও প্লুটো অভিযানে ব্যবহৃত হয় ওসিরিস রেক্স নামে এই স্পেসক্রাফটটি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব ইন্দোনেশিয়ার শারদুল প্রতিযোগিতার কিছু ছবি দেখিয়ে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আয়োজনের শুভরাত্রি।